Okay, good morning everybody. Today's topic is NMR. NMR full form is Nuclear Magnetic Resonance Spectroscopy. So, what is the full form of NMR? Nuclear Magnetic Resonance Spectroscopy. Okay, Nuclear Magnetic Resonance Spectroscopy. নিউক্লিয়ার মানে হচ্ছে প্রত্যেকটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাটমের মধ্যে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস দ্যাট ইজ কনসিস্ট অফ প্রোটন এন্ড নিউট্রন। ওকে, প্রোটন এন্ড নিউট্রন। সো দ্যাট ইজ নিউক্লিয়াস। এর বাইরের সাইডে কি ইলেকট্রন সারাউন্ডিং করতে থাকে। সো নিউক্লিয়ার মিন্স নিউক্লিয়াস অফ এনি অ্যাটম, ম্যাগনেটিক মিন্স in presence of magnetic field, and resonance means the matching of two frequencies. Then spectroscopy. Okay, then spectroscopy. Spectroscopy I told previously in my previous videos what is meant by spectroscopy: the interaction of any matter with EMR. EMR means what? Total cosmic range to radio wave range. That is EMR. EMR এর সঙ্গে কোনো ম্যাটারের ইন্টারঅ্যাকশন হচ্ছে তাকেই আমরা বলি স্পেকট্রোস্কোপি। সো নিউক্লিয়াস তোমরা বুঝতে পেরেছো নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস হচ্ছে অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে দ্যাট ইজ কনসিস্ট অফ প্রোটন এন্ড নিউট্রন in presence of magnetic field. Then resonance means matching of two frequencies. So the NMR having another name that is called PMR, otherwise proton magnetic resonance spectroscopy. neutron এর কোনো ফাংশন নেই। So NMR এর আলাদা একটা নাম কি? proton magnetic resonance spectroscopy. Another name of NMR is also called H1 NMR. Okay, means একটা অ্যাটমের মধ্যে H1 বা হাইড্রোজেন 1 that is NMR active atom. Okay, NMR active atom কেন সেটা আমরা পরে আসবো। প্রথমে জেনে নিই NMR হচ্ছে আমাদের কি কাজে লাগে। NMR আমাদের কি কাজে লাগে? NMR স্পেকট্রাম দিয়ে পাওয়া যায়। NMR স্পেকট্রাম এইরকম পাওয়া যায়। একটা হচ্ছে NMR স্পেকট্রাম হচ্ছে এখানে কেমিক্যাল শিফটের ভ্যালু দেওয়া থাকে। কেমিক্যাল শিফটের ভ্যালু দেওয়া থাকে 0 1 2 3 আপ টু 10 12 অবধি ভ্যালু দেওয়া থাকে এবং হচ্ছে এখানে ইন্টেন্সিটি। এবার কোন জায়গায় হচ্ছে পিক দেখা যাচ্ছে, সেই পিকের লোকেশন বা কেমিক্যাল শিফট ভ্যালু otherwise and the splitting pattern, we can understand that the nature of hydrogen. Actually most of the compound you know that is the hydrocarbon, and most of the compound in the nature that contains hydrogen. So কোনো একটা কম্পাউন্ডের স্ট্রাকচারের ইলুসিডেশন করার জন্য NMR খুবই দরকার। এটা সোজা কথা, একটা NMR এর অ্যাপ্লিকেশন কি। সো NMR আমি একটার পর একটা পয়েন্টে আসি যে প্রথমে হচ্ছে নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে কি? একটা অ্যাটমের মধ্যে তোমরা জানো ইট কন্টেন্স প্রোটন এন্ড নিউট্রন, আর বাইরে কি থাকে? সারাউন্ডিং ইলেকট্রন রোটেট করতে থাকে। ঠিক আছে, অতএব প্রোটন এবং নিউট্রন, এই নিউট্রনের কত চার্জ? তাহলে প্রোটনের কি চার্জ আমরা জানি? পজিটিভ চার্জ। ওকে, প্রোটনের হচ্ছে কি চার্জ? নিউক্লিয়াসের তাহলে কি চার্জ হলো? পজিটিভ চার্জ। এবং এটা একটা সবসময় একটা স্পিনিং কন্ডিশনে থাকে বা রোটেট করতে থাকে। মানে এইরকম ভাবে একটা পজিটিভ চার্জের অ্যাটম এইভাবে রোটেট করতে থাকে। ঠিক আছে, এই রোটেট করতে থাকে। এই যে রোটেট ইটস ওন অ্যাক্সিস, এটা যদি নিজের অ্যাক্সিসে রোটেট করতে থাকে, যদি মনে করে এরকম ঘুরতে থাকে, যে একটা লাড্ডু তুমি দেখবে যে প্রথমে হচ্ছে সোজা ভাবে যখন একটা লাড্ডু সোজা ভাবে ঘুরতে আছে, তার সারাউন্ডিং এ কি হয়? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা ইটস অ্যাক্টস অ্যাজ এ টিনি বার ম্যাগনেট। ওকে, এবার হচ্ছে এই যে মানে সমস্ত নিউক্লিয়াসেরই একটা চার্জ থাকে এবং সমস্ত নিউক্লিয়াস নিজের এক্সিসে রোটেট করতে থাকে। এই নিজের এক্সিসে রোটেট করছে, কিন্তু সমস্ত নিউক্লিয়াস আবার NMR অ্যাক্টিভ নয়। কোন অ্যাটমের নিউক্লিয়াস NMR অ্যাক্টিভ, কোন অ্যাটমের নিউক্লিয়াস NMR অ্যাক্টিভ নয়, সেটা জানার জন্য আমাদের কি জানতে হবে? স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার denotes as capital I. The spin quantum number, if the spin quantum number is equal to 0, that is NMR inactive.
inactive. তো স্পিন কোয়ান্টাম নাম্বার গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে হচ্ছে মনে করো হাফ, 3 এর 2, 5 এর 2, 1, 2, 3, যে সমস্ত কম্পাউন্ডের স্পিন কোয়ান্টাম নাম্বার গ্রেটার দেন 0, দ্যাট ইজ NMR active. Okay, NMR active. এই যে স্পিন কোয়ান্টাম নাম্বার, it depends on what? It depends on mass number and atomic number. mass number মানে জানো মা m দিয়ে মা হচ্ছে বড়, ঠিক আছে। mass number মানে কি হয়? the number of proton and neutron, and atomic number মানে কি? number of proton and mass number কি? mass number is sum of proton plus neutron, and atomic number means it denotes the number of proton. Okay, if the mass number is odd, and atomic number is odd or even, in case of H1, what is the mass number? 1. What is the atomic number? 1. In C13, what is the mass number? 13. And what is the atomic number? 6. O17 mass number, atomic number is the 8. Okay, so this compound, if the mass number is odd and atomic number is odd or even, then spin quantum number is half, 5/3. In case of H1, C13, N15 and P31, the spin quantum number is half. In case of O17, the spin quantum number is 5/2. In case of Cl35, the spin quantum number is 3/2. So these are NMR active. Okay, NMR active. Okay, next is if the mass number is even, but the atomic number is odd, just like H2, what is the mass number? 2. What is the atomic number? 1, odd. In nitrogen 14, what is the mass number? Even 14. What is the atomic number? 7, odd. In that cases, the spin quantum number I will be 1. That also NMR active. Okay, but if the mass number is even and atomic number is even, just like carbon 12, O16, so that time the spin quantum number will be the 0. I told previously the spin quantum number 0 is the NMR inactive. Okay, so carbon 12, oxygen 16 containing compounds are these atoms, not containing compounds. Every compounds hydrocarbon contains carbon. Okay, these atoms are NMR inactive. Okay, clear? So nucleus এর ব্যাপারটা কোন নিউক্লিয়াস গুলো NMR অ্যাক্টিভ তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার হচ্ছে ম্যাগনেটিকের ব্যাপারটা আছে। ম্যাগনেটিকের ব্যাপারে কি আছে যে একটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে একটা চার্জ আছে এবং সেই চার্জ পার্টিকেল rotate in its own axis, না একটু ঘুরে যাচ্ছে। So it acts as a tiny bar magnet. Tiny bar magnet মানে ছোট্ট ম্যাগনেটের মতো একটা আচরণ করে, ঠিক আছে। ছোট্ট একটা ম্যাগনেটের মতো আচরণ করে। এবার তোমার কি হচ্ছে, এবার মনে করো এই যে অ্যাটমগুলো হচ্ছে বিভিন্ন একটা কোনো যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে না রাখো, কি হয় এই অ্যাটমগুলো র্যান্ডমলি অ্যালাইন হয়। কোনোটা হচ্ছে এইভাবে ঘুরছে, কোনোটা এইভাবে ঘুরছে, কোনোটা এইভাবে ঘুরছে, কোনোটা এইভাবে ঘুরছে, ঠিক আছে, এইভাবে ঘুরছে, কোনোটা এইভাবে ঘুরছে, এইভাবে বিভিন্ন ভাবে র্যান্ডমলি অ্যারেঞ্জ হয়। এবার এই র্যান্ডমলি অ্যারেঞ্জড NMR অ্যাক্টিভ অ্যাটমগুলোকে আমি যদি একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিই, ওকে, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিই, তখন কি হবে? এটা হচ্ছে randomly arranged in absence of magnetic field. Okay, if we keep this in a strong magnetic field, এখানে একটা strong magnetic field আমি দিয়ে দিলাম H0 and its action is like this. Okay, so what will be? It will be all aligned condition. Suppose মনে করো এটা একটা tiny bar magnet, এটা হচ্ছে মনে করো একটা proton এর নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। এখানে তোমরা একটা
দ্যাট ইজ কল্ড, মানে এটা হচ্ছে, কারণ তোমরা তো জানো যে হচ্ছে সেম পোল রিপেলস এন্ড অপোজিট পোলস অ্যাট্রাক্টস, তাহলে নর্থ সাউথের সঙ্গে নর্থটা অ্যাট্রাক্ট করবে, এইরকম ভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। মানে প্রথমে ইন অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড these are randomly arranged. When you apply a strong external magnetic field, what will be happens? All protons will be aligned to the field. All protons will be aligned to the magnetic field. Okay. This condition is called plus half, otherwise clockwise rotation, otherwise called alpha state. Okay, this condition is called plus half condition, clockwise rotation, alpha state, and it's having the less energy. Okay, now the thing is, suppose তোমরা যখন দেখেছো হচ্ছে যে যখন একটা লাট্টু যখন ঘোরে প্রথম দিকটাই কিন্তু খুব একদম সোজা ভাবে ঘোরে, যখন পড়ে এরকম ধপ করে পড়ে যায় না, দেখেছো তো ধপ করে পড়ে যায়, কি হয় লাট্টুটা ঘুরতে ঘুরতে প্রথমে হচ্ছে এইরকম মাটির সঙ্গে এইরকম কাজ হয়ে পড়ে, ঠিক আছে, এইরকম ভাবে ঘুরছে, ঘোরা এইরকম মানে পুরো সোজা হয়ে ঘুরছে, এইরকম শুয়ে ঘুরতে তারপরে তার স্পিডটা কম, ধপ করে কি পড়ে যায় লাট্টুটা পড়ে না। কেন পড়ে না? বিকজ দ্য আর্থ হ্যাভিং এ ম্যাগনেটিক ফিল্ড, আর্থে যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের অ্যাকশনের জন্য কিন্তু লাট্টুটা ধপ করে পড়ে, লাট্টুটা এরকম কোনায় ঘুরতে তারপরে পড়ে যায়। সো দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গুলার প্রিসিশনাল মোশন। ওকে, দ্যাট ইজ কল্ড অ্যাঙ্গুলার প্রিসিশনাল মোশন। সো হোয়াট দ্য থিং ইজ, when this rotating proton are placed in a high magnetic field, it's having a angular precisional motion and it's having a angular precisional frequency. Clear? এটা বুঝতে পেরেছো সবাই? নিউক্লিয়াস কি ম্যাগনেটিক এগুলো বুঝতে পেরেছো? ম্যাগনেটিক আসার জন্য তার কি হলো একটা হলো angular precisional frequency তৈরি। When that angular precisional frequency is matches with the supplied radio frequency. So note it, the radio frequency EMR এর রেঞ্জের মধ্যে, EMR তো আমি টোটাল বলেছি, EMR এর রেঞ্জের মধ্যে, EMR মানে টোটাল রেঞ্জটা কসমিক রেঞ্জ টু রেডিও ওয়েভ রেঞ্জ, ওকে। সো লাস্টে একদম যেটা হায়ার গ্রেটার ওয়েভ লেন্থ, যেটা রেডিও ওয়েভ। ওকে, when this angular precision frequency matches with that radio frequency here 5 to 1000 Hz. Okay, so that time what will be happens? That time that molecule, that atom will absorb that radio frequency, and what will happen? The resonance, nuclear magnetic resonance. I told previously what is meant by resonance. Resonance means matching of that two frequencies. Okay, that resonance will be occurs. মানে এই দুটো অ্যাঙ্গুলার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সির সঙ্গে কি হলো, সাপ্লাইড রেডিও ফ্রিকোয়েন্সি যখন ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করলো, দ্যাট টাইম রেজোনেন্স হলো, বা দ্যাট টাইম হোয়াট উইল বি হ্যাপেন্স? দ্যাট প্রোটন উইল মুভ, এখানে অ্যালাইন টু দ্য ফিল্ড ছিল, মুভ ফ্রম অ্যালাইন টু দ্য ফিল্ড টু অপোজ টু দ্য ফিল্ড। That proton will move from aligned to the field to opposed to the field. Okay, so তাহলে এখানে কতগুলো নতুন টার্ম এলো। একটা হচ্ছে কি angular precisional frequency matches with the supplied radio frequency, that process is called resonance এর ফলে কি হলো যে প্লাস হাফ বা অ্যালাইন টু দ্য ফিল্ড থেকে অপোজ টু দ্য ফিল্ড, that is called minus half you can do by anti-clockwise motion, otherwise you can do the beta state. এই যে দুটোর মধ্যে যে এনার্জি ডিফারেন্স, that is denoted by delta E, and it is also can be mentioned by H nu. Okay, এবার কি হচ্ছে এই যে প্রসেসটা, মানে হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন টু অ্যান্টি ক্লকওয়াইজ বা আলফা স্টেট টু বিটা স্টেট, so this is called clipping. This process is called clipping.
LIPPING, ফ্লিপিং। ওকে, সো এখানে একটা ম্যাথমেটিক্যাল একটা আছে, আমি সেটা এক্সপ্লেন করছি। যেমন হচ্ছে অ্যাঙ্গুলার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু গামা ইনটু এইচ, ওমেগা ইকুয়াল টু গামা ইনটু এইচ। ওমেগা stands for angular precisional frequency, gamma stands for gyromagnetic ratio, and H0 stands for applied magnetic field. This is angular precisional frequency. What I told, this angular precisional frequency matches with the supplied radio frequency. Supplied radio frequency কতটা? delta E, delta E মানে কি h nu, otherwise you can tell that the 2 pi nu equal to gamma into h0. Because what is the thing, that omega will be equal to delta E. That time that the flipping will be happens, otherwise resonance will be happens, otherwise you can tell that the clockwise to anti-clockwise motions will be happens, from aligned to the pin to opposite to the magnetic field happens. So omega equal to delta E, delta E মানে h nu মানে 2 pi nu, 2 pi nu equal to gamma into h0. So radio frequency nu equal to gamma h0 divided by 2 pi. Okay, so that is the main theory of the NMR. So except this you have to study that NMR এর মধ্যে শুধু তো আর H1 NMR নয়, আরো বাকি আমি প্রথমগুলো বলেছিলাম তাদের হচ্ছে কতগুলো পসিবিলিটিজ হয়, কতগুলো পসিবিলিটিজ অফ ট্রানজিশনস হয়, সেটা তোমাদেরকে জানতে হবে। মানে হচ্ছে এখানে যেমন H1 এর ক্ষেত্রে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার হাফ ছিল, যখন হচ্ছে আমরা O17 পড়ছি স্পিন কোয়ান্টাম নাম্বার 5/3, 5/2। যখন আমরা Cl পড়ছি, যখন আমরা ক্লোরিন 30 তখন হচ্ছে 3/2। অতএব হচ্ছে কতগুলো নাম্বার অফ ট্রানজিশন প্রবাবিলিটি দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, another one thing you have to understand in the theory and principle of the NMR, এখানে তো অ্যালাইন টু দ্য ফিল্ড টু অপোজ টু দ্য ফিল্ড হয়ে গেল। অপোজ টু দ্য ফিল্ড এখান থেকে তো আবার ফিরে আসতে হবে, এক্সাইটেড স্টেট থেকে তো আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে হবে, বিকজ দিস স্টেট ইজ নট স্টেবল। সবাই চাইবে যে আবার ম্যাগনেটিক ফিল্ড যেহেতু বেশি আছে, আবার এখানে কি পদ্ধতিতে আবার এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, রিল্যাক্সেশন টেকনিক ইউ হ্যাভ টু স্টার্ট। Okay, so next is in the theory and principle of, মানে আমি যেটা H1 এর ক্ষেত্রে দেখালাম যে প্লাস হাফ থেকে মাইনাস হাফ, প্লাস হাফ থেকে আলফা স্পিন স্টেট টু বিটা স্পিন স্টেটে গেল, অ্যালাইন টু দ্য ফিল্ড থেকে অপোজ টু দ্য ফিল্ড গেল। NMR যখন পড়ছো শুধুমাত্র H1 এর ক্ষেত্রে পড়লে হবে না, সমস্ত ধরনের প্রোটনের সম্বন্ধে পড়তে হবে। অতএব দ্য নাম্বার অফ ওরিয়েন্টেশন, কত ধরনের ওরিয়েন্টেশন হতে পারে, that is given by formula 2i plus 1, 2i plus 1 মানে হচ্ছে i ভ্যালু মানে স্পিন কোয়ান্টাম নাম্বার ভ্যালু প্লাস 1। এটা দিয়ে কি করতে হবে যে কতগুলো ওরিয়েন্টেশন পসিবল। যেমন হচ্ছে আমি আগে অনেকগুলো প্রোটনে NMR অ্যাক্টিভ প্রোটনের एग्जांपल দিয়েছিলাম, আমি শুধু এখানে NMR অ্যাক্টিভ প্রোটনগুলো সম্বন্ধে আলোচনা করব। যেমন H1 C13 F19 P31, এই সমস্ত NMR এর স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে হাফ। তাহলে আমি যদি এই ফর্মুলাতে প্রয়োগ করি 2 * হাফ প্লাস 1, তাহলে কি হচ্ছে 1 প্লাস 1 2, দু ধরনের পসিবল, মানে প্লাস হাফ আর হচ্ছে মাইনাস হাফ। ওকে, সো নেক্সট ইজ কার্বন 12 এবং হচ্ছে O60 স্পিন কোয়ান্টাম নাম্বার 1, ওই স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, আর তাহলে 2 প্লাস 2 * 1 প্লাস 3 ওরিয়েন্টেশন কি রকম, 2 এর ওরিয়েন্টেশন এই রকম হবে, তোমরা নিশ্চয়ই জানো, দেখে যেমন প্লাস হাফ থেকে মাইনাস হাফ। ওকে, 3 ওরিয়েন্টেশনটা কি হবে, এইখানে একটা হবে 0, একটা হবে প্লাস 1, মাইনাস 1। ওকে, নেক্সট Cl35 এর ক্ষেত্রে কি হবে, স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে 3/2, ওরিয়েন্টেশন ওই ফর্মুলা 2i plus 1 এর মধ্যে ফর্মুলা প্রয়োগ করলে 4 আসে। 4 এর কি হবে, যে প্লাস 3/2 প্লাস হাফ মাইনাস হাফ মাইনাস 3/2। 6 এর ক্ষেত্রে এই রকম প্লাস 5/2 প্লাস 3/2 প্লাস হাফ মাইনাস 3/2 মাইনাস 5/2। 6 number of orientation is possible. Clear? So number of orientation possible in the different protons. Okay, next is how the NMR spectra looks. NMR spectra কেমন দেখা যায়, আমি প্রথমেই বলেছিলাম যে NMR এর অ্যাপ্লিকেশন থেকে NMR spectra এই রকম, যে একধারে
পিটা কি থাকে যে ইন্টেন্সিটি ভার্সেস কেমিক্যাল সিট ভ্যালু বা ডেল্টা পিটি। ওকে, এবং হচ্ছে এইখান থেকে আমরা কি কি ইনফরমেশন পেয়ে থাকি। সাপোজ মনে করো আমি একটা एग्जांपल দিচ্ছি যে ইথানল CH3CH4H। ওকে, এখানে আমরা সি হচ্ছে এখানে কার্বন 12 NMR ইনঅ্যাক্টিভ। এই যে এখানে তিনটে প্রোটন আছে, এ প্রোটন, এ সেট অফ প্রোটন, বি সেট অফ প্রোটন, সি সেট অফ প্রোটন। এই যে তিনটে সেট অফ প্রোটন আছে, এই তিনটে সেট অফ প্রোটনের ডিফারেন্ট কেমিক্যাল সিট থাকে, ডিফারেন্ট স্প্লিটিং প্যাটার্ন হয়, এবং সেই স্প্লিটিং প্যাটার্ন না বাই সিং দ্য নাম্বার অফ সিগন্যাল, এখানে কত সিগন্যাল পাবে? তিনটে সিগন্যাল পাবে। এবং হচ্ছে নেভারিং প্রোটনের ক্যারেক্টারিস্টিক্স দেখে তোমরা কি জানতে পারবে? দ্য স্প্লিটিং প্যাটার্ন এখানে তিনটে সিগন্যাল দ্বারা তুমি তিনটে সেট অফ প্রোটনের দ্বারা কি বলে দিতে পারবে যে তিনটে সেট অফ প্রোটন আছে। তারপর স্প্লিটিং প্রোটনের দ্বারা তোমরা কি বুঝতে পারবে? এই নেভারিং প্রোটনের এনভায়রনমেন্ট আর হচ্ছে কেমিক্যাল সিগন্যালের ভ্যালু দেখে কি বুঝতে পারবে যে এটা sp3 হাইড্রোজেন না sp2 হাইড্রোজেন না OH গ্রুপ আছে না অ্যালডিহাইড গ্রুপ আছে না অ্যানহাইড্রাইড গ্রুপ আছে, এই সমস্ত জিনিসগুলো তোমরা জানতে পারবে। একটা কেমিক্যালের স্ট্রাকচার আইডেন্টিফিকেশন করার জন্য মানে এনএমআর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার নেক্সট আমি বলেছিলাম যে একটা প্রোটন যখন আলফা স্পিন স্টেট থেকে যখন বিটা স্পিন স্টেটে যায় সেটা তো আনস্টেবল, মানে হচ্ছে আলফা স্পিন স্টেটে লেস এনার্জি ছিল, ক্লকওয়াইজ রোটেশন ছিল, সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবজর্ব করে ফ্লিপিং এর মাধ্যমে উপরে চলে যাবে, সেখানে তো বেশিক্ষণ থাকতে পারবে না। দে উইল again come to the aligned to the field. So that is called relaxation process. There are three types of relaxation process. First one is the spin relaxation. Second one is the spin lattice relaxation. Next is quadruple relaxation. Three types of relaxation. Spin relaxation, it is also called transverse relaxation. How the transverse relaxation will be happens? Transverse relaxation will be happens by emitting by transferring the energy to the neighboring set of proton. মানে এইখানে এই প্রোটনটা যদি রিল্যাক্স করতে যায় এই প্রোটনকে দেবে, এই প্রোটনটা যদি রিল্যাক্স করতে যায় তার এই প্রোটনকে দেবে বা এই প্রোটনকে দেবে। ঠিক আছে, প্রোটনকে দিয়ে সে আবার হচ্ছে মানে যেমন হচ্ছে মনে করো তুমি মাঝে বসে আছো, তুমি একটা কোনো কথা শুনে নিয়ে তোমার মনের মধ্যে কথাটা হজম হচ্ছে না, তুমি কি পাশে যারা দুজন বসে আছে নেবারে গিয়ে তাকে বলে দিয়ে শান্ত হয়ে গেল, তাকে কি বলা হচ্ছে স্পিন রিল্যাক্সেশন। ওকে, দেন স্পিন ল্যাটিক রিল্যাক্সেশন। ল্যাটিক মানে যে একটা মলিকুলের সারাউন্ডিং এ অনেক মানে একটা লার্জ মলিকুলের সারাউন্ডে অন্য অনেক ধরনের প্রোটন আছে। মানে মনে করো তুমি অনেকটা জায়গায় গেছো যেখানে আশেপাশের লোক তোমার সমগোত্রীয় নয়, কিন্তু কথাটাও তুমি হজম করতে পারছো না, তুমি কি করবে? যে চারিদিকে মানে চারিদিকে লোকের মধ্যে সেটাকে কিভাবে তুমি নিজের হচ্ছে এই যে শুনে নিয়েছো কথাটা কিভাবে করবে? যে একটু ঘুরে চলে মানে তাকে বলে রোটেশনাল এনার্জি। ওকে, বা হচ্ছে কিছুটা হচ্ছে ভাইব্রেট হয়ে গেল বা হচ্ছে ভায়াবল হয়ে গেল বা হচ্ছে একটু বা ট্রানজিশন করে দেবে, অন্য কাউকে অপরিচিত হলেও অন্য কাউকে বলে দেবে। বাই এটাকে বলা হচ্ছে স্পিন ল্যাটিক রিল্যাক্সেশন বা লংগিটিউডেশনাল রিল্যাক্সেশন বাই দ্য rotational, transitional or vibrational energy. Okay, and this is ideal condition for NMR. NMR এর যদি আইডিয়াল কন্ডিশন তুমি মেইনটেইন করতে যাও বা প্রসিডিওরটা যদি ঠিকঠাক, সেটা কি দ্বারা বোঝা যাবে? যদি সেখানে স্পিন ল্যাটিক রিল্যাক্সেশন হয়। যদি স্পিন রিল্যাক্সেশন হয় তাহলে কিন্তু পিক ব্রড হয়ে যাবে, ব্রডেনিং অফ দ্য পিক উইল বি অবজার্ভড। Okay, spin lattice relaxation is the ideal condition. Spin relaxation যদি হয় তাহলে peak broad হয়ে যাবে, that should be avoided. Okay, next is quadruple relaxation. Quadruple relaxation মানে হচ্ছে যে সমস্ত কম্পাউন্ড মনে করো H1 এর যদি রিল্যাক্সেশন হচ্ছে সেই NMR অ্যাক্টিভ অন্য অ্যাটমকে সে এনার্জিটা ট্রান্সফার করছে। NMR অ্যাক্টিভ অন্য অ্যাটম মানে কি? C13, O17, F19, Cl35, O নাইট্রোজেন 40, এই ধরনের কম্পাউন্ড এই ধরনের অ্যাটম কি সে যদি তার এনার্জিটা ট্রান্সফার করে অপোজ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড টু দ্য নেক্সট অ্যালাইন্ড নিয়ে আসছে,
তাকে কি বলা হচ্ছে কোয়াড্রাপল রিল্যাক্সেশন। ওকে, সো দিস ইজ দ্য মেন থিওরি of the theory and principle of the NMR. Except this thing also, you have to study another three main things. That is I told here. One is number of signal, মানে number of signal বা number of set of equivalent proton. Next, number 2 is chemical shift. Next is spin coupling or splitting. Spin coupling or splitting. That's it. So in my next video, I will explain all these three things. Okay, what is how many number of signals or how many sets of equivalent proton and how can you get it? Okay, next, what is the chemical shift, factors affecting chemical shift, and what is the chemical shift value? How can you understand the nature of the hydrogen or nature of the proton by the chemical shift value? Next, what is the spreading pattern of the proton? So okay, thank you everybody. Thank you for patience.